তাদের ধ্বংস করার জন্য অর্থাৎ নদীকে স্থায়ী বাদ দিয়ে এই বিস্তীর্ণ চরাঞ্চলকে আমি একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা 2018। আমি আমার দলের তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে চেয়ারম্যান জনাব বিপ্লবী তারেক রহমানের সাথে আলাপ করলাম। উনি আমাকে ধন্যবাদ জানালেন। উনি বললেন, আপনি সঠিক সাধারণ মানুষের নেতা প্রতিনিধি হিসাবে ভবিষ্যতে কাজ করতে পারবেন, কারণ আপনি নির্বাচনী এলাকার প্রান্তিক মানুষ যারা আসলেই দুর্দশাগ্রস্ত কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের প্রয়োজন, তাদের কি প্রয়োজন, কি হলে আগামী দিনে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সেই জিনিস নিয়ে আপনি ভাবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনি পরিকল্পনা করেন। বিএনপি যদি ক্ষমতায় যায়, আপনার এই প্রথম এজেন্ডা নদী শাসন এবং একটি আন্তর্জাতিক কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি আপনাকে আমি দিলাম। কিন্তু 18 সালে আপনারা জানেন, দুর্ভাগ্যবশত দিনের ভোট রাত্রে করে তৎকালীন সরকার ক্ষমতায় যায়। ইনশাল্লাহ সেই বিভীষিকাময় 15টি বছর ভুলে গিয়ে আমরা আগামীতে যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে অংশগ্রহণ করে আশা করি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামীতে এই দেশের সরকার গঠন করবে। আর বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশাবাদী, আমি শতভাগ আশাবাদী, এই 3টি উপজেলার হতভাগ্য মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি মহান আল্লাহ আমাকে 2টি বছর বাঁচিয়ে রাখে এবং বিএনপি যদি সরকার গঠন করে, আগামী 2 বছরের মধ্যে আমি এই প্রান্তিক অঞ্চলের কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমি সক্ষম হব। আমার পরিকল্পনা বাস্তবায়ন হলে উন্নত রাস্তাঘাট হবে, উন্নত চিকিৎসা হাসপাতাল গড়ে উঠবে, এই এলাকার মানুষের পড়াশোনার জন্য আন্তর্জাতিক মানের স্কুল কলেজ গড়ে উঠবে এবং আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। যে কারণে আমি আশাবাদী, বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব এই দেশ পরিচালনার সুযোগ পেলে আমি আমার দল এবং আমার সরকারের কাছ থেকে এই স্থায়ী নদী শাসন এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার যে পরিকল্পনা, সেটা আমি বাস্তবায়িত করতে পারবো। ওই সাইডে কথা কই না, দেখেন এই বিষয়ে আমার চেয়ে আপনারা ভালো জানবেন। আপনারা আজকে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে চলে এসেছেন, তাদের মতামত নেন, আপনি জানতে পারবেন যে এই অঞ্চলে বিশেষ করে মানিকগঞ্জ 1 আসনে আমার জানা মতে সরকারি বেসরকারি যতগুলো রিপোর্ট হয়েছে যে ভোট কার কোন প্রতীকের কত পার্সেন্ট আছে, আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে এই এলাকায় শতকরা 75টা ভোট এখনো ধানের শীষের পক্ষে, আর সরকারি জরিপে ধানের শীষের পক্ষে 70% ভোট এখনো রয়েছে গতকালকে রিপোর্ট পর্যন্ত। আমার রিপোর্টটা আমার ব্যক্তিগত না, এটা সরকারি গোয়েন্দা সংস্থার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আপনাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক ভাইদের জরিপের একটা রেজাল্ট যে 70% ভোট বিএনপির পক্ষে রয়েছে। তাহলে সে হিসাবে এইসব বিষয় নিয়ে আমার কোনো চিন্তা বা চিন্তিত হওয়ার কারণ নেই। বাকি 30% ভোট, 70% যদি বিএনপির পক্ষে থাকে, বাকি 30% ভোট অন্য যারা প্রার্থী রয়েছে ধানের শীষ বা কি ট্রাক মার্কা, যা পাখা মার্কা, তারা ভাগ করবে, তারা ভাগ করে নিবে। সেই কারণে এই বিদ্রোহী বলবো না আমরা, আপনারা জানেন এই ব্যক্তি যিনি আজকে বিএনপির নাম নিয়ে বারবার বিএনপির ক্ষতি করার জন্য কাজ করে গিয়েছে, আপনারা জানেন 2096 সালে 2008 সালে উনি আমাদের প্রয়াত নেতা খন্দকার দেলোয়ারের বিরুদ্ধে স্বতন্ত্র ইলেকশন করে ধানের শীষকে হারিয়েছিলেন। উনি বারবার এবারও আবার সেই পরিকল্পনা নিয়ে বিএনপিকে হারানোর জন্য যে ঘৃণ্য ষড়যন্ত্র করে যাচ্ছে, তাকে আমরা বিদ্রোহী প্রার্থী হিসেবে বলবো না, তাকে আমরা বলবো কি বলা যায়, যাই হোক যেটাই বলা যায়, তাকে আমরা বিদ্রোহী প্রার্থী হিসেবে মানব না এবং বিএনপিও আর কখনোই তাকে তার এই আচরণকে, তার এই রাজনৈতিক কর্মকাণ্ডকে পছন্দ করছে না, বিদায় আজীবনের জন্য সকল পর্যায় থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই প্রার্থী নিয়ে, এই প্রতীকগুলো নিয়ে আমি কোনো বিচলিত না, আমি না। আপনারা আজকে এখানে একটু ঘুরে দেখেন, আমার নেতা না, আমার কর্মী না, আমার যারা ভোটার, আমার যারা সমর্থক, আজকেই তারা কর্মী হয়ে উঠেছে, আজকেই তারা নিজেরাই আজকে নেতা হয়ে উঠেছে। তারা নিজেরাই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য পকেটের পয়সা খরচ করে দিন থেকে রাত পর্যন্ত ধানের শীষের পক্ষে প্রচারণা করে যাচ্ছে। কাজে আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর আমি দিতে পারলাম কিনা জানি না। আমি আমার এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর যে মনোভাব, সেই মনোভাবের উপর ভরসা রেখে বলতে চাই, বাকি প্রার্থীদের নিয়ে
আমার কোনো টেনশন নেই। আমার ভোটার, আমার নেতাকর্মী এবং আমার সমর্থকদের মধ্যে কোনো টেনশন বা কোনো কি বলে এটা আতঙ্ক নেই। এটার একটা বিষয় হচ্ছে গত কয়েকদিন যাবত একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। একজন প্রার্থী একজন স্বতন্ত্র প্রার্থী তার কর্মী সমর্থকরা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং বলছে যে এই ভোটটা বিএনপির একটা অংশ। সেই বিষয়টা কি? এই বিষয়ে আমি বলতে চাই, এই বিষয়ে যদি প্রশ্ন করেন আমরা হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। যখনই এগুলো বলা যায় যে একটা মাইকে বা প্রচারণায় শুনতে পাচ্ছি যে বিএনপির স্বতন্ত্র প্রার্থী অমুক, আপনারাই বলেন বিএনপির কি কোনো স্বতন্ত্র প্রার্থী হতে পারে? তাহলে এটা ধাপ্পাবাজি, এটা একটা ষড়যন্ত্র, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং একটা প্রতারণা। এই প্রতারক, এই ধাপ্পাবাজকে এই দেশের, বাংলাদেশের এবং এই নির্বাচনী এলাকার ভোটাররা ভোট দিবে না। আমি এটাকে নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাবো না, জানাতে চাই না, কারণ এটা আমার মনে হয় নির্বাচনী আচরণ বিধির আওতামুক্ত নয়, বিধি লঙ্ঘন বলে আমি মনে করি। কোনো দলের নাম, কোনো স্বতন্ত্র প্রার্থী বা অন্য কোনো দলের প্রার্থী যদি বিএনপির নাম ভাঙিয়ে কোনো প্রচারণা চালায়, এটা চরম অন্যায়, চরম অপরাধ। এবং বিষয়টা সাধারণ ভোটারদের কি মেসেজ দেবেন? না, সাধারণ ভোটাররা যখন এটা শুনে, সাধারণ ভোটাররা যখন এটা জানে, আজকে আপনারা জানেন স্বাধীনতা উত্তরে 56 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের অনেক কিছুটা হলে উন্নয়ন হয়েছে। তারা দোকানে বসে টেলিভিশন দেখছে, একটা চার দোকানে বসে দৈনিক, আপনাদের দৈনিক পত্রিকা, আপনাদের চ্যানেলগুলো তারা দেখতে পাচ্ছে। সেই চ্যানেল এবং পত্রিকার মাধ্যমে তারা জানতে পারে যে এটা একটা ভুয়া, বানোয়াট এবং বাটপাড়ি। সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার মতো একটা বাটপাড়ির আশ্রয় বা একটা ছল ছাতুরির আশ্রয় নেওয়া হচ্ছে। তারা প্রথমে হৃদয়ের ভিতর থেকে খলখল করে হেসে তারপরে শুধু একটি শব্দ উচ্চারণ করে। এইসব বাটপাড়ি বাংলাদেশে। আপনি কিছুক্ষণ আগে একটা বক্তব্য বলেছেন এই জামাত ইসলামকে ভোট দিলে দেশের স্বাধীনতা দিবেন। এটা আমি আমার বক্তব্যই ক্লিয়ার করেছি। আপনারা জানেন 71 সালে জামাতে ইসলাম স্বাধীনতার বিরোধিতা করেছেন। তারা রাজাকার, আলবদর, আলসাম বাহিনী তৈরি করে আমার মুক্তিযোদ্ধাদের, মুক্তিগামী মানুষদের বিরুদ্ধে লড়াই করে রাতের আধারে তাদেরকে ধরে নিয়েছে। মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে বাড়ি পুড়িয়ে দিয়েছে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ এই 7 কোটি মানুষকে তারা হত্যা করার জন্য পরিকল্পনা নিয়েছে। তো যে দলটি 71 সালে বাংলাদেশি চায়নি, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা তৎকালীন 7.5 কোটি মুক্তিকামী বাঙালির বুকে গুলি চালিয়েছে। তারা ক্ষমতায় আসলে কি করবে আপনারা তো এটা বুঝতেই পারেন। আমি তো সেটা ব্যাখ্যাই করছি। তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, আর আগামী নির্বাচনে স্বাধীনতার পক্ষে একটাই মাত্র শক্তি অংশগ্রহণ করতে যাচ্ছে, সেটা হলো জাতীয়তাবাদী দল কাজেই এই বাংলার মানুষ কখনোই স্বাধীনতা বিরোধী শক্তিকে সমর্থন করবে না বা স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে থাকবে না। মুক্তিযুদ্ধের চেতনায় আগামী নির্বাচনে একটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই এই দেশের মানুষ, এদেশের খেটে খাওয়া মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠেছে, মুক্তিযুদ্ধের মূল মঞ্চে গড়ে উঠেছে। কাজে আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবে বলে আমি বিশ্বাস করি। না, এখনো কোনো সহিংসতা বা কারচুপির কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। মোটামুটি 90-95 ভাগ কি বলে আমরা সম অধিকার বা কি লিভিং ফিল্ড না কি মোটামুটি সম অধিকার, সবাই যার যার মতো নির্বাচনে নির্বিঘ্নে প্রচারণা চালিয়ে যাচ্ছে। কোনো প্রতিবন্ধকতা, কোনো হুমকি আমি লক্ষ্য করতে পারছি না। বা আরও 15 দিন বাকি আছে। আশা করি এই 15 দিন সকল প্রার্থী, সকল রাজনৈতিক দল সহনশীল অবস্থায় থেকে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য এবং সুন্দর প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। এই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসলে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অল্প কিছুদিন আবার এই বাংলাদেশে একটি উন্নত দেশে পরিণত হবে। এটা আমি নিজে বিশ্বাস করি এবং আমার এই চরবাসীরা বিশ্বাস করি। না, ওরা আগে সরকারি ব্যবস্থা